গত ২ বছর ধরেই ইতালিয়ান সেরিয়া কাঁপিয়ে দিয়েছেন সেস্ক ফ্যাব্রিগাস। মাত্র ২ বছর আগে প্রমোটেড হওয়া একটা ক্লাবকে নিয়ে সেস্ক ফ্যাব্রিগাস ইটালিয়ান সেরিয়াতে যা যা করছেন এটা মোটামুটি অবিশ্বাস্যর পর্যায়ে পড়ে। এবং এই ২ বছরেই ইটালির শীর্ষ পর্যায়ের ক্লাব হয়ে কোমো মোটামুটি মিড টেবিলের ক্লাব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। অনেকেই আমাকে অনেক দিন ধরে এই কোমোর ট্যাকটিক্স নিয়ে, সেস্ক ফ্যাব্রিগাসের ট্যাকটিক্স নিয়ে ভিডিও করতে বলেছিলেন। আমারই করতে অনেক বেশি দেরি হয়েছে ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততার কারণে। এবং আরেকটা মেইন রিজন, the tactical flexibility and unpredictability of Como and Cesc Fabregas. Cesc Fabregas তার দলকে এত বেশি আনপ্রেডিক্টেবল বানিয়েছেন, এত বেশি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবল বানিয়েছেন যে খুব সহজে আঁচ করা যায় না যে এই দলের খেলার স্টাইল কোনটা, এই দলের গেমিং প্যাটার্ন কোনটা। কোমোর প্লেইং স্টাইলকে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে আপনি গণ্ডিবদ্ধ করে রাখতে পারবেন না, অন্তত এটাই আমার কাছে মনে হয়েছে। তাও কোমোর প্লেইং স্টাইলের মধ্যে কিছু জিনিস কমন আছেই। একটা মেরুদণ্ড আছে, একটা স্পাইন আছে, যে স্পাইনটা ঠিক রেখে প্রতিপক্ষের ধরন অনুযায়ী ফ্যাব্রেগাস নিয়মিত অন্যান্য কৌশল আর খেলোয়াড়দেরকে বদলাতে থাকেন। সেই স্পাইনে কি কি আছে? নাম্বার 1, ভার্সেটাইল অ্যান্ড টেকনিক্যাল প্লেয়ার্স। প্রত্যেকটা আউটফিল্ড খেলোয়াড়ই একাধিক রোল বা পজিশনে খেলতে পারেন। খেলোয়াড়েরা যত বেশি ফিজিক্যাল তার চেয়েও অনেক বেশি টেকনিক্যাল, যেটা সেস্ক ফ্যাব্রিগাসকে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেয় অনেক। নাম্বার 2, বল পজিশনে রাখা। ইটালিয়ান সেরিয়াতে তর্কযোগ্যভাবে কোমোই সবচেয়ে বেশি বল পজিশনে রাখার চেষ্টা করে। নাম্বার 3, স্পেস ডমিনেন্স। ফ্যাব্রিগাস এমনভাবে দল সাজান যাতে মাঠের প্রত্যেকটা স্পেস নিজেদের কন্ট্রোলে রাখা যায়। বল পজিশনে রাখার চেয়েও কখনো কখনো স্পেস ডমিনেট করার ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেন ফ্যাব্রিগাস। অ্যান্ড নাম্বার 4, মিড ব্লক। নিয়মিত হাই প্রেসিং করেন না ফ্যাব্রিগাস, বরং মিড ব্লকে খেলিয়ে থাকেন দলকে। মিড ব্লকে অবস্থান করার পর সিচুয়েশন বুঝে খেলোয়াড়দের এগোতে পেছাতে বলেন সেস্ক ফ্যাব্রিগাস। তবে মিড ব্লকে থাকলেও প্রতিপক্ষের যে খেলোয়াড়ের পায়ে বল থাকে তাকে অনেক ইন্টেন্সিটি দিয়ে প্রেস করেন কোমোর খেলোয়াড়েরা। ফ্যাব্রিগাসের স্কোয়াডের মোটামুটি সবগুলো খেলোয়াড়ই অনেক বেশি ভার্সেটাইল, যে কারণে তাদেরকে চাইলেও আপনি সেরকম নির্দিষ্ট পজিশনে আটকে রাখতে পারবেন না। ধরেন যে সেন্টার ব্যাকে খেলে, তাকে চাইলে ফুল ব্যাকেও দেখা যায়। যে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে বা যে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলে, অনেক ম্যাচে তাদেরকে ওয়াইড ফরওয়ার্ড বা উইঙ্গারের ভূমিকাতেও দেখা যায়। যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসাবে খেলে, তাকে কখনো কখনো ফলস নাইনের ভূমিকাতেও দেখা যায়। এই সকল খেলোয়াড়েরা 3 ম্যান ব্যাক লাইন বা 4 ম্যান ব্যাক লাইন যে কোনো ফরমেশনেই খেলতে অত্যন্ত স্বচ্ছন্দ। যেমন ধরেন রাইট সেন্টার ব্যাক, রাইট মিডফিল্ডার, রাইট উইং ব্যাক এতগুলো পজিশনে একসঙ্গে খেলতে পারেন এমন খেলোয়াড়ই কোমোতে আছেন অন্তত 3 জন: ইগনাসি ভ্যান্ডার ব্র্যাম্ট, মেরগিম ভয়ভোদা ও ইভান স্মলচেচ। আবার সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি কিনা সিচুয়েশন অনুযায়ী ওয়াইড মিডফিল্ডার, উইং ব্যাক এমনকি ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারেন এমন খেলোয়াড়ও আছেন বেশ কয়েকজন, যেমন মার্টিন বাতুরিনা, সেরহি রোবের্তো এবং ম্যাক্সেন্স ক্যাকেরে। অপোনেন্ট ভেদে মূলত 3-4-2-1 এবং 4-2-3-1 এই দুই ফরমেশনেই কোমোকে খেলিয়ে থাকেন সেস্ক ফ্যাব্রিগাস। গোলকিপার যা বুতে অনেক মডার্ন বল প্লেয়িং একজন গোলকিপার, যিনি কিনা পেছন থেকে বিল্ড আপের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেন এবং তার পায়ে যখন বল থাকে তখন তিনি মোটামুটি একটা অক্সিলিয়ারি সেন্টার ব্যাকের ভূমিকা পালন করেন। তিনি যখন এই অক্সিলিয়ারি সেন্টার ব্যাকের ভূমিকাটা পালন করেন তখন পাশে একজন বা এভাবে দুজন সেন্টার ব্যাক নেমে আসেন বক্সের মধ্যে, এবং অনেক সময় দেখা যায় যে বুতেকে মাঝখানে রেখে দুই সেন্টার ব্যাক এভাবে স্প্লিট করছেন। এ কারণে বল প্রগ্রেশনটা বেশ সহজ হয় পেছন থেকে। এরপর ফার্স্ট ফেজের এই বিল্ড আপটাকে আরও সহজ এবং সিমলেস করার জন্য দেখা যায় যে দুজন যে সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছেন, লুকা কুনিয়া এবং ম্যাক্সিম পেরোনে, দুজনই নিচে নেমে আসেন। এখন বুথে যে সেন্টার ব্যাক হয়ে গিয়েছেন এবং দলের মূল দুজন সেন্টার ব্যাককে যে এভাবে স্প্লিট করে দিয়েছেন, ওইটা দেখে দলের মেইন যে ফুল ব্যাক রয়েছেন তারা আবার উপরে চলে যান। সুযোগ বুঝে কখনো কখনো একজন যান, আবার কখনো কখনো দুজনও চলে যেতে পারেন। এই দুজন ফুল ব্যাক কখনো কখনো উপরে গিয়ে এরকম হাফ স্পেস দখল করেন আন্ডারল্যাপিংয়ের মাধ্যমে, আবার কখনো কখনো ওভারল্যাপিংয়ের মাধ্যমে এরকম সাইড লাইনে চলে যান। এখন ফুল ব্যাকরা কখন ওভারল্যাপ করে সাইড লাইনে চলে যান আর কখন আন্ডারল্যাপ করে ভেতরে এরকম ইনভার্ট করে হাফ স্পেসে চলে যান, এর মধ্যে একটা গ্রামার আছে। এখন ফ্যাব্রিগাস যদি ফরওয়ার্ড পজিশনে এমন দুজনকে খেলান যারা ট্রেডিশনাল সাইড লাইন বেসড উইঙ্গারের মতো 1 ভার্সেস 1 সিচুয়েশনে ড্রিবল করে বল বের করে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে যেতে পারে, তাহলে দেখা যায় যে এই ফুল ব্যাকরা এভাবে হাফ স্পেস দখল করেন। এই ধরনের উইঙ্গারদের মধ্যে রয়েছেন জেসুস রদ্রিগেজ, আসানে দিয়াও, নিকোলাস কুন ও জেডেন আদাই। আবার ফ্যাব্রিগাস যদি ফরওয়ার্ড পজিশনে এমন দুজনকে খেলান যারা বেসিক্যালি সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, ট্রেডিশনাল সাইড লাইন বেসড উইঙ্গার নন, তখন দেখা যায় যে এই ফুল ব্যাকরা এভাবে সাইড লাইন দখল করে উপরে চলে যাচ্ছেন এবং সেক্ষেত্রে ওই ওয়াইড ফরওয়ার্ডরাই নিকো পাজের পাশে এই হাফ স্পেসগুলো দখল করেন। এ ধরনের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মার্টিন বাতুরিনা, ম্যাক্সেন্স ক্যাকেরে এবং অফকোর্স নিকো পাজ।
হাফ স্পেস এবং এই উইং জোনের এই ফ্লেক্সিবিলিটি ও ডমিনেন্স মেনটেইন করার জন্য অনেক সময় দেখা যায় যে ফ্যাব্রিগাস এই দুজন ওয়াইড ফরওয়ার্ডের মধ্যে একজন ট্রেডিশনাল উইঙ্গারকে রাখেন এবং আরেকজনের জায়গায় রাখেন মিডফিল্ডার, যিনি কিনা প্রেস করে সেন্ট্রাল জোনে কোমর ডমিনেন্সটা বজায় রাখেন। এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় হলেন নিকো পাজ এবং ম্যাক্সিম পেরোনে, দুজন আর্জেন্টাইন। পাজ কাগজে কলমে অ্যাটাকিং মিডফিল্ডার বা ওয়াইড ফরওয়ার্ডের ভূমিকায় খেলেন, ওদিকে ম্যাক্সিম পেরোনে হলেন দলের মেইন ডিপ লাইন প্লেমেকার, পেছন থেকে বিল্ড আপে যিনি সাহায্য করেন। পেরোনে যেন প্রপারলি নিজের পাসিং ও ভিশন দিয়ে বিল্ড আপ করতে পারেন সেটা ইনশিওর করার জন্য পাশে থাকেন দলের ক্যাপ্টেন লুকা দে কুনিয়া। কোমো যখন এভাবে মিড ব্লক মেনটেন করে তখন কিভাবে প্রেস বাড়াতে কমাতে হবে, কখন প্রেস বাড়াতে কমাতে হবে, খেলার স্পিড কখন বাড়াতে কমাতে হবে সেটা ইনশিওর করেন লুকা দা কুনিয়া। নিকো পাজ অনেক ট্যালেন্টেড অ্যাটাকিং প্লেয়ার একজন, যিনি কিনা মোটামুটি ফ্রি রোলেই খেলে থাকেন। আর এই ফ্রি রোলে নিকো পাজ যেন ঠিকঠাক মতো খেলতে পারেন, নিশ্চিন্তে যেন খেলতে পারেন, এজন্য বিভিন্নভাবে নিকো পাজের জন্য স্পেস ক্রিয়েট করেন ফ্যাব্রিগাস। একটু আগেই বলেছিলাম যে ফার্স্ট ফেজের বিল্ড আপটাকে ঠিকঠাক মতো ইনশিওর করার জন্য ম্যাক্সিম পেরোনে এবং লুকা দা কুনিয়া দুজনই পেছনে নেমে আসেন। পেছনে নেমে আসার কারণে প্রতিপক্ষের যে দুজন বা তিনজন খেলোয়াড় এই ম্যাক্সিম পেরোনে এবং লুকা দা কুনিয়াকে মার্ক করেন, তারাও কিন্তু এই সকল জোনগুলোতে চলে আসেন এবং তারা এই সকল জোনগুলোতে যখন চলে আসেন তখন লক্ষ্য করে দেখুন পাজের জন্য জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আবার বিল্ড আপের সময় দেখা যায় অনেক ক্ষেত্রে পেরোনের পাশে এভাবে সেন্ট্রাল মিডফিল্ডের জোনগুলোতে চলে আসছেন নিকো পাজ, তখন পাজ যে এভাবে নেমে চলে আসছেন, পাজের ওই জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে তখন নেমে চলে আসেন দলের মেইন স্ট্রাইকার আনাস্তাসিওস দুভিকাস। ফ্যাব্রিগাস মূলত এমন একজন স্ট্রাইকার ইউজ করেন যে ফলস নাইন না হলেও অন্তত বল হোল্ড আপ করার কোয়ালিটি অনেক ভালো এবং এক দুজন ডিফেন্ডারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে পেছনের সতীর্থদের জন্য স্পেস ফাঁকা করতে পারেন, যে কারণে দুভিকাস আর আলভারো মোরাতাকে ইউজ করেন ফ্যাব্রিগাস। দুভিকাস যখন নিচে নেমে আসেন এভাবে বল হোল্ড আপের জন্য, তখন গোলকিপার বুতে তার এই মুভমেন্টের দিকে লক্ষ্য করে একটা লং বল পাঠান, তখন দুভিকাস বল হোল্ড করেন, সেটা থেকে সেন্ট্রাল মিডফিল্ড থেকে এই সকল জোনগুলো থেকে এই দুভিকাসের দেওয়া সেকেন্ড বল উইন করেন নিকো পাজ এবং এই নিকো পাজ সেকেন্ড বলটা নিয়ে তখন দেখা যায় যে ডিরেক্টলি প্রতিপক্ষের বক্স আক্রমণ করছেন। এভাবেই নিকো পাজের জন্য স্পেস ক্রিয়েট করে কোমো। পাজের জন্য স্পেস ক্রিয়েট করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করে কোমো, দুই সাইডে তিনজন করে মোট 6 জনের সাহায্যে দুইটা পাসিং ট্রায়াঙ্গেল গঠন করে তারা, যে ট্রায়াঙ্গেল পাসিংয়ের মাধ্যমে বল প্রোগ্রেশনে সাহায্য করে তো বটেই, আবার উইং জোনে প্রতিপক্ষকে আটকে রাখার ফাঁদ হিসাবেও কাজ করে। ডান দিকের ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেন রাইট ব্যাকের সঙ্গে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন উইঙ্গার, অনেকটা এভাবে, এবং বাম দিকের ট্রায়াঙ্গেলটাও এভাবে লেফট ব্যাকের সঙ্গে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন উইঙ্গার এভাবে গঠন করেন। তাহলে দেখেন এই যে তিনজন এবং এই তিনজনের মোট 6 জনকে ইউজ করে দুটো ট্রায়াঙ্গেল কিন্তু গঠন করছেন ফ্যাব্রিগাস। এই তিনজন তখন দেখা যায় যে নিজেদের মধ্যে অনেক বেশি রোটেট করেন এভাবে, এবং এভাবে যখন রোটেট করেন তখন প্রতিপক্ষ অনেক বেশি কনফিউজ হয়ে যায়। কনফিউজ যখন হয়ে যায় তখন এভাবেই প্রতিপক্ষদের নিজস্ব প্রেসিং স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যায়। প্লেয়ারদের এরকম কনস্ট্যান্ট মুভমেন্ট আর পজিশন চেঞ্জের কারণে প্রতিপক্ষ এফেক্টিভলি হাই প্রেস করতে পারে না, নিজেদের ব্লক মেনটেন করতে পারে না, যে কারণে স্পেস ক্রিয়েট হয় আর কোমো ভার্টিক্যালি ডিরেক্ট অ্যাটাক করার সুযোগ পেয়ে যায়। ভার্সেটাইলিটি, রেগুলার রোটেশন, বল পজেশন এগুলোর দিকে গুরুত্ব দিতে গিয়ে প্রপার ডিফেন্সের ব্যাপারটাকেও ভোলেননি ফ্যাব্রিগাস, যে কারণে প্রতিপক্ষ ভেদে একজন বা সর্বোচ্চ দুজন প্রপার বক্স ডিফেন্ডার খেলান একাদশে। মেইন সেন্টার ব্যাক হিসেবে খেলেন জ্যাকোবো রামন, যিনি কিনা রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে যোগ দিয়েছেন, যিনি কিনা একজন দুর্দান্ত বল প্লেইং ডিফেন্ডার, তবে ট্রেডিশনাল ডিফেন্ডার সেভাবে তাকে বলা যায় না। 4 ম্যান ব্যাকলাইনে 4-2-3-1 ফরমেশনে যদি ফ্যাব্রিগাস খেলান তাহলে এই রামনের সঙ্গে সেন্টার ব্যাক হিসাবে মোস্টলি দেখা যায় মার্ক অলিভার কেম্পকে। আর 3 ম্যান ব্যাকলাইনে যদি কখনো সেস্ক ফ্যাব্রিগাস খেলান তাহলে এই র্যামনের সঙ্গে দুজন প্রপার বক্স ডিফেন্ডার দেখা যায়, ব্রাজিলের দিয়েগো কার্লোস এবং জার্মানির মার্ক অলিভার ক্যাম্প। প্রতিপক্ষের নাম্বার 9কে মার্ক করার জন্য, এরিয়াল ডুয়েলস জেতার জন্য এই 1-2 সেন্টার ব্যাককে ইউজ করে থাকেন সেস্ক ফ্যাব্রিগাস। সব মিলিয়ে বলা যেতে পারে সিচুয়েশন, ফরমেশন, অপোনেন্ট যাই হোক না কেন 4 জন কোমোর একাদশে অতি অবশ্যই থাকবেন। গোলকিপার জ্যাবুতে, 2 সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাক্সিম পেরোনে এবং লুকা দা কুনিয়া এবং দলের মেইন নাম্বার 10 নিকো পাজ। এই 4 জনকে বজায় রেখে একাদশে বিভিন্ন খেলোয়াড় ইউজ করে থাকেন সেস্ক ফ্যাব্রিগাস, এবং বিভিন্ন খেলোয়াড় এমনভাবে ইউজ করেন যাতে ম্যাচের বিভিন্ন সময়ে স্পেস ডমিনেট তো করা যায়, বল পজিশনও যেন নিজেদের কাছেই থাকে, এবং এভাবেই দলকে খেলিয়ে একটা সুপিরিয়রিটি খেলার মধ্যে অর্জন করতে পছন্দ করেন সেস্ক ফ্যাব্রিগাস। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে কোমোর খেলার স্টাইল দেখে আপনাদের কেমন লাগছে এবং আপনাদের কি মনে হচ্ছে কিনা যে এই কোমোর পক্ষে
ইটালিয়ান সেরিয়ার ট্রেডিশনাল পাওয়ার হাউসদের চমকে দিয়ে বড় কোনো শিরোপা জেতা সম্ভব।